বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার নতুন চ্যানেল আমার প্রিয় গল্প এর তরফ থেকে তোমাদেরকে অশেষ প্রীতি ও শুভেচ্ছা। তো বন্ধুরা, আমার লিখিত গল্পগ্রন্থ তার নাম হচ্ছে দর্শন। এই দর্শন গল্পগ্রন্থের গল্প থেকে একটি গল্প, মজাদার একটা গল্প পড়ে আজকে তোমাদেরকে শোনাবো। তো এবার আর দেরি না করে আমি গল্পে এবার চলে যাচ্ছি। তো এখন আমি গল্পটি শুরু করছি। গল্পের নাম হচ্ছে আতিকদা। সরকারি একটি ছোটো চাকরির প্রতীক্ষা করতে করতে একা একা যৌবন প্রায় খুইয়ে ফেলেন আতিকদা। তবু আশা ছাড়েননি। বয়স 50-এর কাছাকাছি, মাথার কেশগুচ্ছের 12 আনা ধবধবে সাদা আকার ধারণ করেছে এবং দাড়ি মুচো মাথার কোনো ব্যতিক্রম না করে সুচারুরূপে তার অনুসরণ করছে। শুষ্ক মুখের দিকে তাকালে বুঝতে বাকি থাকি না যে দিনে দিনে আমাদের আতিকদা পরিপক্ক আতিক দাদুতে পরিণত হচ্ছেন। বাসা থেকে একটু দূরে গলির পাশে মাঝারি ধরনের একটা মুদিখানা আছে আতিকদার। ওঠার আয় থেকে অনায়াসেই চলে যাচ্ছে মা বাবা সহ আতিকদার 3 জনের গোটা পরিবার। তবু তার একান্ত ইচ্ছা চাকরি না হওয়া পর্যন্ত বিয়ে করবেন না। আতিকদার মায়ের কথায় তার সমবয়সীরা তাকে অনেক অনুরোধ করেন বিয়েতে রাজি হতে, কিন্তু তিনি রাজি হননি। শেষে লজ্জা ভেঙে স্বয়ং মাই হাল ধরেন। বলেন, বাবা আতিক, আমি এখন বুড়ি হয়েছি, নিজে কাজকর্ম খুব একটা করতে পারি না। কাজের মেয়েটার কাজও আমার তেমন পছন্দ হয় না। তোমার বাবাও রোগে এবং চিন্তায় খুব দুর্বল হয়েছেন। আমিও বেশি দিন বাঁচব না। তাই বলি বাবা, তুমি আর বিয়েতে অসম্মত হইও না। আমরা মরার আগে কি একাধটা দাদাভাইয়ের মুখ দেখে মরব না? তুমি চাকরির নাম জপে সারা জীবন কাটাচ্ছ, কিন্তু একবার ভেবে দেখো চাকরির বয়স আর নেই তোমার। মনে রেখো, সংসারে চাকরি না হলে চলে, কিন্তু স্ত্রী পুত্র না হলে চলে না। শোনো বাবা, পৃথিবীর কোনো মা বাবাই সন্তানের অমঙ্গল চায় না, সবাই তাদের সন্তানের মঙ্গল কামনা করে। আমি অনুরোধ করছি তুমি বিয়ের কাজটা সেরে ফেলো। আর তোমার চাকরির বা এত দরকার কিসের? দোকান থেকেই তো আমাদের চলে যাচ্ছে। যাই হোক, এভাবে আরও অনেক কাকুতি মিনতি করে বিয়েতে রাজি করানো হলো আতিকদাকে। অবিলম্বে কিছু আত্মীয় স্বজন ব্যস্ত হন বৃদ্ধ পাত্রের পাত্রী জোটাতে, কিন্তু আতিকদাকে কেউ পাত্রী দিতে চায় না। তাকে দেখে সবাই বলে একটি যুবতীকে একটা বৃদ্ধের সঙ্গে বিয়ে দেওয়া যায় না। অনেক সন্ধানের পর অবশেষে এক গ্রামের একটি পাত্রীর সঙ্গে ঠিক হয় আতিকদার বিয়ে। পাত্রীর নাম সুফিয়া, পড়াশোনা মেট্রিক পর্যন্ত, বয়স 35 বছর, বাবার নাম আজিজুল, পরিবার মধ্যবিত্ত। আজিজুলের পরিবারে বয়স্ক পুরুষ বলতে ছিলেন স্বয়ং তিনি এবং তার একমাত্র পুত্র আমিন। তবে আমিন তখন বাড়ি থাকতো না, বাইরে ঠিকাদারি না এরকম কি একটা করত। বিয়ের সময় কি একটা বড় অসুবিধার কারণে সে বাড়ি আসতে পারেনি। তাই বৃদ্ধ আজিজুলের খুব কষ্ট হয় এবং চিন্তায় পীড়িতও হন। তবে আমিন বাড়ি আসে বিয়ের 3 দিন পরে। সুফিয়ার বয়স অধিক হয়েছিল এবং একমাত্র পুত্রটিও বাড়ি ছিল না। সেজন্য অসুস্থ বৃদ্ধ আজিজুল পাত্রীর বিষয় আশয় এমনকি পাত্রকে দেখতে চাননি। সম্মত হয়েছিলেন কেবল ঘটকের কথায় আশ্বস্ত হয়ে। কিছুদিনের মধ্যে উভয় পক্ষের আর্থিক দুর্বলতা হেতু অতি অনাড়ম্বর এবং সংকুচিতভাবে সম্পন্ন হয়েছিল বিয়েটি। পাত্রীকে প্রতিগৃহে আনতে আজিজুলের বাড়ি গিয়েছিলেন আতিকদার মামা সম্পর্কিত মাত্র 3 জন লোক। সুফিয়া প্রতিগৃহে এসে সুচারুরূপে ঘরকন্যায় ব্যস্ত এবং স্বামী শ্বশুর শাশুড়ির সেবায় নিযুক্ত হয়। পাত্রী হিসেবে খারাপ নয় সুফিয়া, কেবল বয়সটা বেশি, তবে আতিকদার তুলনায় বেশি বলা যায় না। আড়ালে থেকে অনেক নিন্দুক বলাবলি করে বেশ সুন্দর জুড়ি মিলেছে, যেমন পাত্র তেমনই পাত্রী। 4 দিন হয়েছে আতিকদার বিয়ের। বেলা 12টার সময় সকালের আহার সেরে ওরা নবদম্পতি শয়নকক্ষে বসে নানা রকম প্রেমালাপ ও হাস্যালাপে ব্যস্ত। কথায় কথায় সুফিয়া স্বামীকে বলল, তুমি যদি শরীরের প্রতি এতটুকু যত্ন নিতে তবে অত বয়স দেখাতো না। আজকাল 70 বছরের বুড়ো মানুষেও মাথায় কলপ মাখে। তাছাড়া এই বয়সে মুখে এত লম্বা দাড়ি রাখার প্রয়োজনটা কি? ওগুলো চেষে বয়স একটু কমিয়ে থাকলে কি হয়? সকলেই আপন যৌবনের স্থায়িত্ব ধরে রাখার চেষ্টা করে, কিন্তু স্ত্রী সে সঙ্গে তার স্বামীরও যৌবন ধরে রাখতে চায়। সুফিয়ার মুখে আতিকদা এমন কথা শুনে হাসতে হাসতে বললেন, শুনো ওগো, আমি একেবারে ছোটকাল থেকেই দাঁড়িয়ে রেখেছি। আজ বিয়ে করেই যদি কেটে ফেলি তবে লোকে কি বলবে? আচ্ছা ঠিক আছে, কাল আমি বাজার থেকে কলপ কিনে আনবো, তুমি আমায় ভালো করে মাখিয়ে দেবে। হঠাৎ সারা মুখ চেষে বয়স বেশি কমানো ভালো হবে না। পরে আমাকে তোমার স্বামী বলে কেউ কেউ নাও মানতে পারে। দাড়ি কেটে বয়স অধিক কমানো অপেক্ষা না কেটে দাড়িতে ও মাথায় কলপ মাখিয়ে বয়স কিছু কমানো ভালো হবে। আতিকদার বয়স বেশি, তা সুফিয়ারও কম নয়। তাই সুফিয়ার এই স্বামীর বয়স কমানোর জন্য অধিক মাথা ঘামানোটা আতিকদার কাছে কিছুটা বাড়াবাড়ি বলে মনে হয়েছিল। তাই তিনি এমন কথা বলেন। কিন্তু সুফিয়া সংযত স্বভাবের, তাই স্বামীর কুচাঠা বুঝেও না বুঝার বান করে হাসিমুখে অন্য কথা বলতে থাকে। দরাজ মনে নবদম্পতির এখনও প্রেমালাপ, হাইসালাপ ও কুচালাপে ব্যাঘাত ঘটে যায় হঠাৎ। সুফিয়ার বাপের বাড়ি থেকে ফোন আসে যে তার বাবা ফের পীড়িত হয়েছেন। সবাই অস্থির হয়ে ওঠেন খবর শুনে। বিশেষ করে সুফিয়া ছটফট করে বারবার শ্বশুরকে বলতে থাকে, বাবা আমাকে নিয়ে বাড়ি চলুন, আমি বাবাকে দেখেই ফের চলে আসবো আপনার সঙ্গে। শ্বশুর প্রথমে কিছু বলেননি, পরে বলেন, না মা, আমার শরীরের অবস্থা ভালো নয়, আমি যেতে পারবো না, আর তুমি আজ যেও না। আতিক একবার গিয়ে দেখে আসবে তোমার বাবাকে।
সুফিয়া রাজি হয় শ্বশুরের কথায়, কিন্তু আতিকদা কথাটি শুনেই অসম্মত হয়ে বলেন, না, আমাকে ওরা এখনও নেমন্তন্ন করেননি, আমি প্রথমবার বিনা নেমন্তন্নে যেতে পারবো না ওদের বাড়ি। তাছাড়া আমি তাদের বাড়ি ও বাড়ির কোনো লোককে চিনি না, তারাও আমাকে চেনেন না। স্বামীর কথায় কষ্ট পায় সুফিয়া। আতিকদার বাবা বলেন, বাবারে, মানুষের বিপদের সময় এত কথা ভাবা ঠিক নয়। আজ বিনা নেমন্তন্নে গেলে তারা তোমাকে গায়ে পড়া লোক ভাববেন না, বরং খুশি হবেন, আর না গেলে বড় দুঃখ পাবেন। আর তুমি তাদের বাড়ি না চিনলেও কোনো অসুবিধে হবে না, পাঁচকড়ি থেমাতায় নেমে যে কোনো লোককে জিজ্ঞেস করলেই তাদের বাড়ি বলে দেবে। সেখান থেকে একটু আগে তাদের বাড়ি। অবশেষে মা বাবা ও নবভার্যার অনুরোধে অজ্ঞাত হয়েও শ্বশুরবাড়ি যেতে বাধ্য হন আতিকদা। যাওয়ার সময় বিপদ হেতু তাকে সুচারুরূপে সাজাতে পারেনি সুফিয়া, কেবল সাদা পাঞ্জাবি পায়জামা পরিয়ে দেয়। তখন সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, সাদা মাথা ও সাদা মুচ দাড়িওয়ালা আতিকদাকে একেবারে 70 বছরের গুরুর মতো দেখাচ্ছিল। পরের দিন কলপ মাগিয়ে বয়স কিছুটা কমাবেন বলে একটু আগে মনস্থ করেছিলেন তিনি, কিন্তু ইতিমধ্যে বিপদ পড়ে যাওয়ায় অধিক বয়স নিয়েই তাকে যেতে হয় শ্বশুরবাড়ি। রওনা হবার সময় সুফিয়া বলল, ওগো, বাবা যদি বেশ অসুস্থ হন তবে আজ না এসে একদিন সেখানে থেকে যাবে। আতিকদা রাজি হন স্ত্রীর কথায়। শ্বশুরবাড়ি পৌঁছে আতিকদা যখন উঠোনে পা রাখেন তখন তার শ্যালকের 8 বছরের একটা ছেলে তাকে দেখে এগোয়। তার নাম আফজল। আতিকদা আফজলকে অন্য কিছু না বলে নতমুখে কেবল বাসার ঠিকানা উল্লেখ করে বললেন যে তিনি অমুক জায়গা থেকে এসেছেন। আফজল ঠিকানা শুনে ও আতিকদার হাতে বিস্কুট আদি দেখে বুঝে ফেলেছে যে উক্ত ব্যক্তি তার পিসির বাড়ির কুটুম। তবে এই কুটুম তার সম্পর্কে কী হন তা সে বুঝতে ভুল করেছে। পাকা চুল দাড়ি ও সাদা পাঞ্জাবি পায়জামা পরিহিত প্রায় বৃদ্ধ আতিকদাকে সে তার পিসির শ্বশুর মনে করে। তাই আনন্দে চিৎকার করে বলতে থাকে, দাদা, দাদি, দেখো দেখো, বেরিয়ে দেখো, পিসির বাড়ির দাদাজি এসেছেন, পিসির বাড়ির দাদাজি এসেছেন। এই বলে লজ্জানম্র আতিকদাকে জিজ্ঞেস করে, দাদাজি, আপনি ভালো আছেন? বাড়ির সবাই ভালো আছেন? আতিকদা লজ্জায় হতভম্ব হয়ে ঠায় দাঁড়িয়ে থাকেন, কিছুই বলতে পারেননি। তার চেহারা, বেশভূষা এবং আফজলের কথা শুনে বাড়ির সবার দৃঢ় বিশ্বাস হয়ে যায় যে উক্ত ব্যক্তি তাদের সুফিয়ার শ্বশুর। আতিকদার শ্যালক ঘর থেকে বেরিয়ে তার কাছে এসে সেলাম করে জিজ্ঞাসা করে, মামা ভালো আছেন? বাড়ির সবাই কেমন আছেন? সুফিয়া কী করছে? এবারও তিনি সংকুচিত। তার সংকুচ দেখে আমিন ভাবল যে তার তালুই ভীষণ সলজ্জ স্বভাবের। তাই আর কোনো কথা জিজ্ঞেস না করে খুব শ্রদ্ধার সঙ্গে সে ঘরে নিয়ে বসায় আতিকদাকে। কিছুক্ষণের মধ্যে আতিকদার শেলিকা শরবত নিয়ে এসে সালাম করে সবিনয়ে জিজ্ঞেস করলো, মামা, বুবু কেমন আছে? ভাই সাহেব, মানে বোনের স্বামী, কী করছেন? মাসির খবর কী? আতিকদা লজ্জায় ম্লান হয়ে অতি কষ্টে মৃদুস্বরে বলেন, সবাই ভালো আছে। তিনি এখনও সংকটাপন্ন পরিস্থিতির সম্মুখীন হয়ে বসে থাকেন এবং দুঃখে, লজ্জায়, অভিমানে শ্বশুরের কথা জিজ্ঞেস করতে ভুলে যান। তার মনোভাব দেখে শ্যালক শেলিকাকে কানে কানে বলল, বোধহয় মামা খুব লাজুক প্রকৃতির, তার উপর আজ প্রথম এসেছেন আমাদের বাড়ি, তাই খুব লজ্জা পাচ্ছেন। চলো আমরা এখান থেকে চলে গিয়ে মা বাবাকে পাঠাই, তারা এলে হয়তো আসরটা কিছু জমে উঠবে, তিনি এত লজ্জা পাবেন না। কিছুক্ষণ পর আসেন আতিকদার শাশুড়ি। মৃদু হেসে বলেন, কি বেয়াই, কি খবর? বাড়ির সকল কেমন আছেন? আতিকদা আগের মতো মাথা নত রেখে আস্তে আস্তে বলেন, ভালো আছেন। নতুন বেয়াইয়ের সঙ্গে অনেক মজাদার গল্প করবেন বলে মনে করে এসেছিলেন শাশুড়ি, কিন্তু বেয়াইয়ের এমন সংকীর্ণতা দেখে বেশি সময় না বসে চলে যান তিনি। গিয়ে স্বামীকে বলেন, তোমার বেয়াই ভীষণ লাজুক, কোনো কথা বলছেন না। বৃদ্ধ স্ত্রীর কথা শুনে বলেন, দেখি আমি যাই, কতখানি তার লজ্জা, কেমন করে তিনি আমার সঙ্গে কথা না বলে থাকেন, আজ আমি দেখব। এবার আতিকদার শ্বশুর রোগগ্রস্ত শরীরে ধীরে ধীরে আসেন তার কাছে, জিজ্ঞেস করেন, বেয়াই সাহেব কেমন আছেন? আমার মেয়ে কী করছে? বাড়ির সবাই ভালো আছেন তো? আতিকদা আগের মতো মাথা নিচু রেখে বামাশ্বরী উত্তর দেন, ভালো আছেন। তারপর শ্বশুরকে দেখে মনে পড়ে যে তিনি তাকে দেখতে গিয়েছেন। সেই জন্য লজ্জিত হয়ে রুদ্ধ কণ্ঠে শ্বশুরকে কোনো নির্দিষ্ট সম্বোধন না করে জিজ্ঞেস করেন, আপনার কি কিছু আরাম বোধ হচ্ছে? শ্বশুর হাসতে হাসতে বলেন, হ্যাঁ, দিনের বেলায় জ্বর একটু বেশি বোধ হয়েছিল, ওষুধ খেয়ে এখন অনেকটা সেরেছে। আর এখন যখন বেয়াই সাহেব পদধূলি দিয়েছেন তখন জ্বর কেন, তার বাপও পালিয়ে যাবে। সত্যি শ্বশুরের দেহে চেতনা সঞ্চার হয়েছিল আতিকদাকে পেয়ে। তিনি উৎফুল্ল হয়ে আতিকদার সঙ্গে এমন রসিক ও হাসিযুক্ত গল্প করতে শুরু করেন যে দিনের বেলা রোগাক্রান্ত ছিলেন তা তাকে তখন বাইরের কেউ দেখলে বিশ্বাসই করত না। আতিকদা শ্বশুরের এরকম রসিকতায় যত সংকুচিত হচ্ছিলেন, শ্বশুরও তার লজ্জা ও সংকোচ দূর হবে ভেবে হাসি ঠাট্টা ও মধুর আলাপের মাত্রা তত বাড়াচ্ছিলেন। আবার এর মধ্যে আফজল পিসির শ্বশুর ও সম্পর্কে তার দাদা ভেবে মাঝে মাঝে ঘটাচ্ছিল এক একটা হাস্যকাণ্ড। কখনো আতিকদার বগলে কাতুকুতো দিচ্ছিল, কখনো মাথার পেছনের চুলে টান দিচ্ছিল, কখনো রুমাল নিয়ে উঠে দৌড় দিচ্ছিল। ছেলেটা এমনই বজ্জাত। কিছুক্ষণ পর চা পুরি নিয়ে আসেন আতিকদার শাশুড়ি। আফজলের দুষ্টুমি দেখে তিনি ধমক দিয়ে বলেন, কী রে আফজল, তোর মনে কি? তুই দাদাজিকে এত বিরক্ত করছিস কেন? দাঁত কড়মড় করে, এই বজ্জাত ছেলেটাকে নিয়ে আর পারা যায় না। আফজল দাদির ধমক শুনে প্লেট থেকে একটা পুরি ঝাপটা মেরে নিয়ে দৌড়ে চলে যায় বাইরে। তার দাদা হাত বাড়িয়ে ধরেছিলেন তাকে, কিন্তু একটা দুষ্ট ছেলের সঙ্গে একজন রুগ্ন বৃদ্ধ পারবে কেন? আফজল হেঁচকা টান দিয়ে তার হাত উদ্ধার করে নিয়ে যায়। দাদা সামান্যের জন্য বেঁচে যান, না হয় পালং থেকে পড়ে গিয়েছিলেন আর কি।
তবু টিকে থাকার জন্য দেহের টাল সামলাতে যেরকম অঙ্গভঙ্গি করেছিলেন তা দেখার পক্ষে বড় কম ছিল না। যাই হোক, আতিকদার শাশুড়ি বেয়াই চা পুরি খেতে কোনো লজ্জা করবেন না এই বলে সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর খাওয়ার সময় শ্বশুর আতিকদার সংকোচ দেখে বারবার অনুরোধ করেন, বেয়াই আরও একটা পুরি খান, অত লজ্জা করছেন কেন, কেউ আপনাকে জামাই দেখতে এসেছে নাকি? তবুও তেমন সাড়া না পেয়ে শ্বশুর সৌকৌতুকে একটা পুরি ডান হাতে তুলে ও বাম হাতে আতিকদার মাথায় জোরে ধরে সেটা তার মুখে ঠেসে দেন। পুরিটা বড় ছিল, তাই মুখ নেড়ে সেটা খেতে কিছুটা অসুবিধা হয় আতিকদার। সন্দেহ হয়েছে। আতিকদার লজ্জার সাগরে ডুবতে ডুবতে একসময় বলেন, এখন আমি চলছি। শ্বশুর একথা শুনে বিচলিত হয়ে একই বলেন, বেয়াই সাহেব, আপনি বেয়াই বাড়ি নতুন এসেছেন, তাছাড়া রাত হয়েছে, এই বলে অনর্গল বলতে শুরু করেন এক মহাভারত। হতভম্ব হয়ে শ্বশুরের কথার কোনো উত্তর দিতে পারেননি আতিকদা। অবশেষে রাত 9টার সময় আতিকদাকে দেওয়া হলো অন্নাদি খাদ্য। আতিকদা জামাই অথবা বেয়াই যাই হন, সে বাড়ির নতুন আত্মীয় হিসাবে আহারের আয়োজনের কোনো প্রকার ত্রুটি হয়নি। এভাবে নতুন আত্মীয় ঘরে এলে ভোজের আয়োজন কীরকম হয়ে থাকে তা পাঠকদের বিস্তারিত বলতে হবে বলে মনে করি না। আতিথিদের সঙ্গে শ্বশুরও বসেন খেতে। শ্বশুর তার থালায় বড় বড় মাছ মাংসের টুকরো দিয়ে বারবার বলছেন, বেয়াই সাহেব, কোনো লজ্জা করবেন না, লজ্জার কোনো কারণ নেই, এ আপনার বেয়াই বাড়ি, পেট ভরে খাবেন। ইতিমধ্যে আফজল হঠাৎ এসে দাদাজি, খেতে পারো না কেন, জীবনে কি কোনো দিন এরকম খাওনি? এই বলে আতিকদার থালায় আবার জাপটা মেরে এক টুকরা মাংস নিয়ে উঠে দৌড়তে। এবার তার দাদা তাকে স্পর্শই করতে পারেননি। আহার শেষ হলে আতিকদাকে শোবার ব্যবস্থা করে দেওয়া হয় আলাদা করে। বাড়ির অন্যরাও গিয়ে শুয়ে পড়লেন যে যার ঘরে। রাতের অন্ধকার কেটে সকাল হবার পর আতিকদার শ্বশুর তার শয়নকক্ষের দরজায় মৃদু ঠোকা মেরে ডাকতে শুরু করেন, বেয়াই, ও বেয়াই, আর ওঠো, বেলা হয়েছে। অনেকক্ষণ ডাকাডাকি করেন এভাবে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে একটু জোরে ধাক্কা দেন দরজায়। সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। বৃদ্ধ কিছুটা আশ্চর্য হয়ে ভেতরে প্রবেশ করে দেখেন ঘরে কেউ নেই। সারা ঘরে শূন্যতা বিরাজ করছে। ভাবলেন তার বেয়াই এর আগে প্রয়োজনে বাইরে গেছেন, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করেও যখন বেয়াই ফিরে আসছেন না, তখন সম্ভাব্য সব জায়গায় দেখেন খোঁজ করে, কিন্তু কোথাও নেই তার বেয়াই পগার পার। তো বন্ধুরা, এই হচ্ছে আমার গল্প আতিকদা। তো গল্পটি শুনে পরে যদি তোমাদের ভালো লাগে থাকে, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর বন্ধু বান্ধবদের সঙ্গে সেটা শেয়ার করে দিও। আর আমার উৎসাহ বৃদ্ধি হবে যদি আমি আর নতুন নতুন এরকম আরও অনেক গল্প আপলোড করবো আমার এই চ্যানেলে। তো তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও আর লাইক করতে ভুলো না। তো আজ এই পর্যন্ত।